আজকে আমরা যে ডেটা স্ট্রাকচারটা সম্পর্কে শিখব সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক হচ্ছে একটা নতুন ধরনের ডেটা স্ট্রাকচার। আমরা স্ট্যাক সম্পর্কে বুঝবো এবং স্ট্যাককে কী করে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা সেগুলোও দেখব। যদি সবার আগে আমরা ডেফিনেশানে আসি, আমি আগে ডেফিনেশানটা লিখব, লেখার পর বোঝাবো যে কী বলতে চাইছে। আ স্ট্যাক ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। দুটো জিনিস মনে রাখতে হবে। আ স্ট্যাক ইজ আ, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর সেকেন্ড হচ্ছে হুইচ ফলোজ লিফো, LIFO, লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, লাস্ট ইন ফার্স্ট আউট। আমি সব কিছু বোঝাবো, কেউ যদি বুঝতে না পারে কোনো অসুবিধা নেই। এই অর্ডারটাকে ফলো করে। তো এ স্ট্যাক ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার হুইচ ফলোজ লিফো অর্ডার, লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডার। দেখো, ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে ডেটাকে স্টোর করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ডেটাকে স্টোর করবে। এবার সেইটা লিনিয়ার মানে কি? ধরো এই যে ডেটাগুলো মেমোরিতে স্টোর হবে, মেমোরিতে পরপর অ্যাড্রেসে স্টোর হবে। যেরকম ধরো অ্যারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, অ্যারের ক্ষেত্রেও তাই হতো। এই ধরো অ্যারেতে এরকম তো ছিল অ্যারেতে কি হতো, এইখানে যে এলিমেন্টটা আসতো, ধরো এখানে 5 আছে, 5 ধরো মেমোরিতে 1001 অ্যাড্রেসে ছিল। এখানে ধরো 6 বলে আরেকটা এলিমেন্ট রয়েছে, এটা তার ঠিক পরের অ্যাড্রেসেই আসবে, যদি আমি মনে করি যে 1 বাইট করে প্রত্যেকটা নিচ্ছে। ঠিক আছে, তো পরপর থাকে, মেমোরিতে একটা অর্ডার মেনটেন করে, সেই জন্য এটাকে বলে হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট। তো স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুইচ ফলোজ লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডার। এটা আমাদেরকে বুঝতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, স্ট্যাক কিন্তু অ্যারেরই মতো। মানে স্ট্যাকে একটা সিঙ্গেল টাইপের এলিমেন্টই কিন্তু স্টোর হবে। মানে সিঙ্গেল টাইপের এলিমেন্ট স্টোর হবে বলতে আমি কি বোঝাতে চাইছি, আইদার সবকটা এলিমেন্ট ইন্টিজার হবে, অথবা সবকটা এলিমেন্ট ফ্লোট হবে, অথবা সবকটা এলিমেন্ট ডাবল হবে, অথবা সবকটা স্ট্রিং হবে। মানে এরকম হবে না যে তুমি একটা এলিমেন্ট স্টোর করালে ইন্টিজারের, একটা স্টোর করালে ফ্লোটের, এরকম কিন্তু হবে না। যা এলিমেন্ট স্টোর হবে সেটা সব সেম স্টোর হবে। ঠিক আছে, বোঝা গেছে? তো যদি স্ট্যাকটাতে ইন্টিজারের এলিমেন্ট, মানে ইন্টিজারের স্ট্যাক হয়, তাহলে স্ট্যাকের মধ্যে সব এলিমেন্ট ইন্টিজার হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার বুঝলাম, আর স্ট্যাকের মধ্যে একই টাইপের সমস্ত এলিমেন্ট থাকে সেইটা বুঝলাম। লিফো অর্ডার কি? লিফো অর্ডারটা খুব সিম্পল একটা জিনিস। ধরো আমি এরকমভাবে একটা স্ট্যাক আমি দেখাচ্ছি তোমাকে, এটা ধরো একটা বাকেটের মতো। ঠিক আছে, এখানটাতে প্রথমে এক এলিমেন্ট রয়েছে, 1 রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটার মধ্যে প্রথম কাকে ঢোকালাম? 1কে ঢোকালাম এই বাকেটের মধ্যে, কারেক্ট। সেকেন্ড আমি ঢোকালাম কাকে? 2কে। থার্ড আমি ঢোকালাম কাকে? 3কে। এবার তুমি যদি বাকেটটাকে ওপর থেকে দেখো, কি দেখবে? টপে কাকে দেখতে পাবে? একদম ওপরে কাকে দেখতে পাবে? 3কে দেখতে পাবে, কারেক্ট। তাহলে তুমি যখন বাকেট থেকে বের করবে, মানে তুমি যখন বাকেট থেকে জিনিসটাকে বের করবে, তাহলে সবার আগে কে বেরোবে? 3 বেরিয়ে আসবে, কারেক্ট। তুমি ধরো না একটা বাকেটে কিছু বল ফেলছো তুমি, ঠিক আছে, এরকম বল ফেলছো, ফেলার সময় যে বলটা সবার লাস্টে ফেলেছিলে সেটা তো সবার নিচে চলে আসবে, কারেক্ট। কিন্তু যেটাকে তুমি ফার্স্টে ফেলেছো সেটাই তুমি অ্যাকচুয়ালি ওপর থেকে দেখতে গেলে সেটা টপে থাকবে। তো সেটা যখন টপে থাকবে, তুমি যখন বের করতে যাবে, তাহলে সেই ওপরের বলটা সবার আগে আমাদের হাতে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটাকেই বলে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তার কারণ কি? এই যে 3 এলিমেন্টটা, এটা সবার লাস্টে এই স্ট্যাকের মধ্যে ঢুকেছিল। তুমি দেখো, সবার আগে 1 ঢুকেছে, তারপর 2 ঢুকেছে, তারপর 3 ঢুকেছে। 3 কিন্তু সবার লাস্টে ঢুকেছে। কিন্তু যখন তুমি বের করছো, তখন বেরিয়ে কোনটা আগে আসছে? 3 বেরিয়ে আগে আসছে। এই জন্য স্ট্যাককে বলা হয় হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। যে এলিমেন্টটা লাস্টে ঢুকবে সেই এলিমেন্টটা ফার্স্টে বেরোবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্যাকের খেলা। এইটুকু যদি বুঝতে পারো, স্ট্যাক বুঝে যাবে আরামসে, কোনো সমস্যা হবে না। তো এবার আমরা
কয়েকটা স্ট্যাকের প্যারামিটার্স রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব, ঠিক আছে? দেখো স্ট্যাকে অপারেশনস কী কী হয়। স্ট্যাকে মেন যেটা থাকে সেটা হচ্ছে একটা টপ বলে একটা ভ্যারিয়েবল থাকে, ঠিক আছে? টপ ভ্যারিয়েবলটা কী কাজ করে আমি তোমাকে দেখাচ্ছি, সেটা কোনো বড় ব্যাপার নয়। আর কয়েকটা ফাংশনস থাকে, ঠিক আছে? স্ট্যাকের মধ্যে এইটা থাকে হচ্ছে ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল থাকে টপ বলে, আর ফাংশনস থাকে। যেরকম ফাংশনস হচ্ছে প্রথম যেটা ফাংশন থাকে পুশ ফাংশন, মানে হচ্ছে স্ট্যাকের মধ্যে আমি এলিমেন্টটা ঢোকাতে চাই, ঠিক আছে? তার জন্য কি করব, পুশ ফাংশন। সেকেন্ড থাকে স্ট্যাকের মধ্যে আমি এলিমেন্ট বার করতে চাই, তার জন্য কি থাকে, পপ ফাংশন, ঠিক আছে? এবার ধরো এরকম তুমি পুশ পপ করছো, 4টে এলিমেন্ট ঢুকিয়েছো, 2টো এলিমেন্ট বের করেছো, তোমাকে এরকম অবস্থায় জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলতো স্ট্যাকের মধ্যে একদম উপরে কোন এলিমেন্ট রয়েছে, মানে স্ট্যাকের টপে কোন এলিমেন্ট রয়েছে। সেই জন্য আমরা আরেকটা ফাংশন থাকে টপ ফাংশন, আমি তোমাকে বলে দেবো সব কিছু, সবকটা আমরা ইমপ্লিমেন্ট করবো এবং আমরা শিখবো, কোনো সমস্যা নেই। আর এই যে কোনো মুমেন্টে পুশ পপ হচ্ছে, সেই পুশ পপ হওয়াকালীন মানে ধরো 4টে এলিমেন্ট ঢোকেছো, 2টো এলিমেন্ট বার করছো, তাহলে এখন স্ট্যাকে কটা এলিমেন্ট রয়েছে, তাহলে এখন স্ট্যাকের যে সাইজ, কারেন্ট সাইজ কত, যে কোনো মুমেন্টে ওরা তোমাকে বলতে পারে যে স্ট্যাকের সাইজটা বের করে দাও। তো এই 4টে ফাংশন থাকে, সাইজ ফাংশন, পুশ ফাংশন, পপ ফাংশন, টপ ফাংশন, সাইজ ফাংশন। পুশ দিয়ে আমরা স্ট্যাকে এলিমেন্ট ঢোকাবো, পপ দিয়ে স্ট্যাক থেকে এলিমেন্ট বার করব। টপ হচ্ছে বলবে যে কারেন্ট মুভমেন্টে স্ট্যাকে আমার টপ এলিমেন্ট কোনটা রয়েছে, মানে স্ট্যাকে একদম উপরে কোন এলিমেন্টটা রয়েছে সেটা থাকবে। আর সাইজ হচ্ছে স্ট্যাকের সাইজ কোনটা, ঠিক আছে? মানে এই মুভমেন্টে স্ট্যাকের সাইজ কত, মানে স্ট্যাকে ঠিক কটা এলিমেন্ট রয়ে গেছে। তো এই 4টে ফাংশন রয়েছে, আর স্ট্যাকের একটা ভ্যারিয়েবল রয়েছে টপ। এবার আমরা ধীরে ধীরে আগে 4টে ফাংশনকে দেখি, এই 4টে ফাংশন কী করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ধরো আমি এরকম একটা স্ট্যাক এঁকে নিচ্ছি, এইটা হচ্ছে আমার স্ট্যাক, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্ট্যাক। প্রথমে আমরা এই যে টপ ভ্যারিয়েবলটা থাকে, এই প্রথমে টপ ভ্যারিয়েবলটা, প্রথম তো স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নেই, কারেক্ট, রাইট? প্রথমে দেখো স্ট্যাকটা হচ্ছে একদম খালি, ঠিক আছে? তখন এই টপটাকে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়, ঠিক আছে? টপ হচ্ছে থাকে হচ্ছে -1-এ, তাহলে টপের ইনিশিয়াল ভ্যালু কত, -1। এবার তোমাকে কেউ বলল যে তুই স্ট্যাকের মধ্যে 4 ঢোকা, পুশ 4। তুমি কি করবে, আগে টপটাকে একটা বাড়িয়ে দেবে। টপ কোথায়, টপকে কি করবে, এক ঘর অ্যাড করবে, মানে -1 আগে ছিল, এখন কি হয়ে যাবে +1। তাহলে টপ চলে যাবে কোথায়, 0-তে, 0th ইন্ডেক্সে চলে যাবে। তাহলে টপ এখন আমার এখানে চলে এলো, ঠিক আছে? টপকে আগে বাড়িয়ে দিলে, এবার তুমি কি করবে, এই 0th ইন্ডেক্সে 4টাকে পুশ করে দেবে। বোঝা গেছে? আগে আমরা কি করব, টপটাকে বাড়াবো, কারণ কি একটা এলিমেন্ট আমার পুশ হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য টপটাকে আমি বাড়িয়ে দেবো 1। তো যেই আমরা +1 করবো, আগে -1 ছিল, এবার +1 করলাম, টপ হয়ে যাবে আমার 0। তো আমার ফাইনালি টপের মধ্যে এলিমেন্ট পুশ হয়ে গেল। এবার ধরো তোমাকে বলছে পুশ 6। আমরা কি শিখেছি, টপকে আবার বাড়াবো। টপ এখন কততে রয়েছে, 0-তে রয়েছে। টপকে যদি এবার আমি বাড়াই, 0 + 1 কত হয়ে যাবে, টপ 1-এ চলে যাবে। তাহলে টপ এখন কারেন্ট চলে যাবে এইখানে, চলে গেল। এবার এই 1 সেলে আমি ঢুকিয়ে দেবো হচ্ছে 6, ঠিক আছে? এবার থার্ড অপারেশানে বললো, আবার বললো পুশ 7। আগে আমার টপ কত ছিল, 1, আমি আবার 1 করব। টপ এবার চলে আসবে কোথায়, এই সেলটাতে, 2-তে, ঠিক আছে? এখানটায় আমি ঢুকিয়ে দেবো 7। 3টে পুশ অপারেশন দেখলাম। এবার আমরা একটা বললো যে পপ কর। মাথায় রাখবে পপ সবসময় ওপর থেকে হবে। আমি তোমাকে স্ট্যাকের এটাই হচ্ছে রুল, স্ট্যাকে পপ সবসময় ওপর থেকেই হবে, কারণ লাস্ট যে এলিমেন্টটা ঢুকেছে সেই এলিমেন্টটাই একমাত্র স্ট্যাক থেকে বেরোবে। তো এখন যদি কেউ তোমাকে বলে পপ করতে, তুমি কি করবে, এই 7টাকে পপ করে দেবে, এই 7টাকে বার করে দেবে এখান থেকে। তো এবার এই 7টাকে যদি বার করো, টপটাকে তো আর আমি এখানে রাখবো না, এই যে টপটা আগে 7কে পয়েন্ট করছিল, এখানে তো আর রেখে লাভ নেই টপকে, কারেক্ট, রাইট? এখানে রেখে টপকে লাভ নেই। তো আমরা কি করব, টপটাকে আগের জায়গায় ফিরিয়ে দেবো, মানে টপটাকে আবার আমি এই যে 6 যেখানটায় রয়েছে সেখানটায় নিয়ে চলে আসব। তাহলে আমরা কি করব বেসিক্যালি, পপে টপ মাইনাস,
টপটাকে, ওপরের এলিমেন্টটাকে আমরা বের করে নেব, একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নেব, জাস্ট ওটাকে আমরা রিটার্ন করব বলে। তারপর আমরা টপটাকে আবার আগের জায়গায় নিয়ে চলে আসব। বুঝতে পেরেছো? তো যদি আমরা পপ করার পর আমরা কারেন্ট পজিশানটা দেখি, আমরা যে কারেন্ট পজিশানটা আমরা যদি দেখি, আমাদের প্রথমে ছিল হচ্ছে 4, 6, 7, টপ আমার ছিল হচ্ছে এখানে। এবার আমরা যেহেতু পপ করেছি, কি হবে, এখন 4 আর 6টায় পড়ে থাকবে, আর টপটা আমার এখান থেকে এইখানটায় চলে আসবে। তাহলে টপ এখন পয়েন্ট করবে হচ্ছে 6কে, আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে? এবার এরকম অবস্থায় তোমাকে এবার জিজ্ঞেস করতে পারে, আচ্ছা এই রকম মুভমেন্টের সাইজ কত আমার স্ট্যাকের? তখন তুমি বলবে, আচ্ছা স্ট্যাকে একটা এলিমেন্ট রয়েছে, দুটো এলিমেন্ট রয়েছে, তাহলে সাইজ হচ্ছে আমার 2। ঠিক আছে? যদি ওই যে সাইজ ফাংশনটা বলেছিলাম সেটা আমার এইটাকে ডিনোট করবে। ঠিক আছে? এবার যদি তোমাকে বলে এই রকম অবস্থায় আমার টপে কে রয়েছে, তুমি দেখছো যে এই রকম অবস্থায় টপে কি রয়েছে, টপে রয়েছে হচ্ছে 6, তাহলে 6 তুমি হচ্ছে রিটার্ন করবে টপে। বোঝা গেছে? এবার ধরো তুমি আবার পপ করছো, তোমাকে বললো আবার পপ করো। ঠিক আছে? আমরা আবার একবার পপ করি। ঠিক আছে? এখন আমার স্ট্যাকে রয়েছে 4, 6, টপ আমার কোথায় রয়েছে? এখানে। আমরা কি করব, টপটাকে মাইনাস মাইনাস করব, তাহলে 6টাকে বের করে দেবো আমরা, আর টপটাকে নিয়ে কোথায় চলে আসবো, 4 যেখানটায় ছিল, লাস্ট এলিমেন্ট যেখানটায় ছিল সেখানটায় টপ চলে আসবে। কারেক্ট? বোঝা গেছে? তো টপ আমার এখানে থাকবে। এই রকম অবস্থায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে সাইজ কত, দেখো এই রকম অবস্থায় 6 পপ হয়ে যাওয়ার পর আমার কাছে কটা এলিমেন্ট রয়েছে, আমার কাছে এলিমেন্ট রয়েছে স্ট্যাকে একটা, তাহলে আমার সাইজ হচ্ছে 1। আর আমার টপ এলিমেন্ট কি রয়েছে, দেখো টপ যেখানটায় ডিনোট করবে সেটাই হচ্ছে আমার টপ এলিমেন্ট 4। তো এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এই হচ্ছে স্ট্যাকের বেসিক অপারেশন, পুশ, পপ, সাইজ এবং টপ। ঠিক আছে? আশা করছি তোমরা 4টে অপারেশনই প্রপারলি বুঝতে পেরেছো। এবার এই আমি তোমাদেরকে আগে যেটা বলে দিই, আমরা যখন স্ট্যাকের বিভিন্ন কোশ্চেন সলভ করব, C++-এ STL লাইব্রেরি হয়, তোমরা জানো। কারেক্ট? রাইট? STL লাইব্রেরিতে ইনবিল্ট স্ট্যাক রয়েছে, তোমাদেরকে কিচ্ছু করতে হয় না, ডাইরেক্ট আমরা লাইব্রেরিটা থেকে স্ট্যাকটাকে ইম্পোর্ট করি। কি করতে হয়, কোডের মধ্যে জাস্ট লিখতে হয় স্ট্যাক, ধরো ইন্টিজারের স্ট্যাক বানাচ্ছ, স্ট্যাক ইন্ট একটা ভেরিয়েবল, এই স্ট্যাকটার তো একটা নাম দেবে, যেরকম যে কোনো ভেরিয়েবলের নাম হয় সেরকম এই স্ট্যাকের নাম দিয়ে দিলে এসটি হয়ে গেল, স্ট্যাকের নাম দিয়ে দিলে ডাইরেক্ট এটা একটা স্ট্যাক বানিয়ে দেয়। তুমি ডাইরেক্ট ফাংশানগুলোকে ইউজ করতে পারো, st.push4 এটা লিখলেই স্ট্যাকের ভিতর 4 ঢুকে যায়, st.pop st.pop এটা লিখলে স্ট্যাক থেকে পপ হয়ে যায়, st.top এটা লিখলে স্ট্যাকে টপ এলিমেন্ট চলে আসে, st.size এটা লিখলে ওরা কারেন্ট মুভমেন্টে স্ট্যাকের যা সাইজ ডাইরেক্ট দিয়ে দেয়। তুমি ডাইরেক্ট যখন স্ট্যাকের কোনো কোশ্চেন করবে তখন আমরা ডাইরেক্ট STL-এরই স্ট্যাক ইউজ করব। ঠিক আছে? আলাদা করে আমরা স্ট্যাকে লিখবো না। কিন্তু ইন্টারভিউ পারপাসে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, ইন্টারভিউ পারপাসে আমরা স্ট্যাকের যে এই যে অ্যাকচুয়ালি এই পুশটা হচ্ছে কি করে, এই পপটা হচ্ছে কি করে, এই টপ এলিমেন্ট কি করে রিটার্ন করছে, সাইজটা কি করে বলছে, এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? তো তার জন্য আমরা স্ট্যাকের দুটো ইমপ্লিমেন্টেশন পড়ব। ঠিক আছে? দুটো ওয়েতে আমরা স্ট্যাককে ইমপ্লিমেন্ট করব। এক হচ্ছে অ্যারে দিয়ে করব আমরা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন, আরেকটা করব হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট দিয়ে করব। ঠিক আছে? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা করব আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন, একটা করব আমরা লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্টেশন। যে অ্যারের সাহায্যে আমরা স্ট্যাকের অপারেশনগুলোকে বানাবো, আর লিঙ্ক লিস্টের সাহায্যে আমরা স্ট্যাকের অপারেশনগুলোকে বানাবো। তো আমরা সবার আগে অ্যারে দিয়ে শিখি, কারণ অ্যারেটা তুলনামূলক সোজা, দুটোই সোজা, কোনো প্রবলেমের কিছু নেই, আরামসে বুঝে যাবে। তো স্ট্যাক ইউজিং অ্যারে। ঠিক আছে? আশা করি বুঝতে কারুর কোথাও অসুবিধা হচ্ছে না। যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো, অ্যারে আমরা সবার আগে আমরা অ্যারে সম্পর্কে আমরা সবাই জানি, যদি না জানা থাকো আমার অ্যারের প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে তোমরা অ্যারের ব্যাপারে পড়তে পারো। দেখো এইখানে একটা অ্যারে ধরো রয়েছে, আমি ধরে নিলাম অ্যারেটার সাইজ হচ্ছে 1 2 3 4 5 6 7। ঠিক আছে? সাইজ 7টা এলিমেন্ট অ্যারেটা স্টোর করতে পারে। ঠিক আছে? এই অ্যারেটাকে আমরা এমনভাবে করব
যাতে অ্যারেটা স্ট্যাকের মতো বিহেভ করে, ঠিক আছে? তো আমরা খুব সিম্পলি জিনিসগুলোকে বুঝবো, ঠিক আছে? ধরে নিলাম এই অ্যারেটাই হচ্ছে আমার স্ট্যাক, আমি নাম দিয়ে দিলাম এসটি। তাহলে আগে স্ট্যাকের অপারেশনগুলো আমরা বানাতে হবে, ঠিক আছে? অপারেশনগুলো যদি আমি বানাতে চাই, প্রথম অপারেশন কি আসে? পুশ অপারেশন, কারেক্ট? পুশ অপারেশনে কি করব? দেখো, অ্যারেতে ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে, কারেক্ট? 0 1 2 3 4 5 6, এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স। আমরা জানি স্ট্যাকে একটা ভ্যারিয়েবল থাকে টপ বলে, ঠিক আছে? টপটাকে আমরা প্রথমে কোথায় রাখবো? -1-এ, ঠিক আছে? এবার আমরা কি করব? স্ট্যাকে পুশ করা শুরু করব, ঠিক আছে? পুশ করব, কিভাবে পুশ করব? আমি যে প্রসেসটা তোমাকে বলেছি ঠিক সেম ওয়েতে কিন্তু আমরা পুশ করব, ঠিক আছে? প্রথমে আমরা টপটাকে বাড়িয়ে দেব। ধরো প্রথমে আমাকে পুশ করতে বললো 4, আমরা কি করব? টপটাকে -1 থেকে টপকে এখন নিয়ে চলে আসবো হচ্ছে আমি 0-তে। আমি এখানটাতে 4 ঢুকিয়ে দেবো, কারেক্ট? হলো, কোনো অসুবিধা নেই। এবার আমরা আবার ধরো পুশ করতে বললো 6, আমি কি করব? টপটাকে 1-এ নিয়ে চলে আসবো, আগে 0-তে ছিল, এখানটায় 6-তে ঢুকিয়ে দেবো। এবার আমাকে বললো আবার পুশ করতে 7, আমি টপটাকে তার পরের ইন্ডেক্সে নিয়ে চলে আসবো, 7। এবার আমাকে পুশ করতে বললো 8, আমি এইভাবে নিয়ে চলে আসবো, ঠিক আছে? 8। এবার বললো 9, আমি আবার টপটাকে এখানটায় নিয়ে চলে আসবো, 9। একের পর এক পুশ করবো যতবার আমাকে বলবে। এবার আমি টপটাকে নিয়ে চলে আসবো 5-এ, 10। এবার আমাকে বললো 11, তাহলে আমি টপটাকে নিয়ে চলে আসবো এখানে, 11। এবার ধরো কেউ আমাকে বলছে 12 পুশ করতে, এখানটাতে মজা আসবে। দেখো টপ এবার কোথায় চলে যাবে? টপ এবার অলরেডি, মানে তুমি ধরো টপ আমার অলরেডি এই 6-এ চলে এসছে, ঠিক আছে? টপ আমার অলরেডি এখানটায় রয়েছে 6-এ। অ্যারের সাইজ কত? অ্যারের সাইজ হচ্ছে 7, ঠিক আছে? 7 যদি সাইজ হয়, তোমরা জানো অ্যারের ইন্ডেক্সিং কত অবধি যাবে? 7-1 অবধি যাবে, কারণ 0তে ইন্ডেক্সিং হয়। তো যদি আমার টপ অলরেডি 6-এ থাকে, আমি আর কোথায় ঢোকাবো 12-কে? আমার কাছে জায়গা নেই। এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। বুঝতে পেরেছো? স্ট্যাক ওভারফ্লো মানে স্ট্যাক ওভারফ্লো হয়ে গেছে, মানে আমি যতগুলো এলিমেন্ট ঢোকাতে চাই স্ট্যাক অলরেডি ঢুকিয়ে নিয়েছে, ঠিক আছে? আমি চাইলেও আর এলিমেন্ট ঢোকাতে পারবো না, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাক ওভারফ্লো সিচুয়েশন। তো আমরা পুশে কি শিখলাম? পুশে যদি আমরা ভালো করে দেখি আমরা কি করছি, প্রথমে আমরা এই যে টপ ভেরিয়েবলটা প্রথমে -1 ইনিশিয়ালাইজ থাকবে, কারেক্ট? আমরা কি করব? টপটাকে প্রথমে একটা করে বাড়িয়ে দেব, টপ প্লাস প্লাস, ঠিক আছে? তারপর টপ যেখানে চলে যাবে সেই টপের ওই ইন্ডেক্সে, মানে টপ যেখানটায় রয়েছে ওখানটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এলিমেন্টটা, মানে সেই এলিমেন্টটা ধরো 4 হোক, যাই হোক, সেই এলিমেন্টটাকে আমরা পুশ করে দেবো। ধরো আমি এলিমেন্টটাকে ভ্যাল বললাম, ঠিক আছে? ভ্যালুটাকে পুশ করছি, তো আমরা সেইখানটায় পুশ করিয়ে দেবো। একটাই জিনিস আমাদেরকে চেক রাখতে হবে যে এইভাবে টপ প্লাস 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 হতে হতে যদি টপ একদম, মানে অ্যারের যা সাইজ, ধরো অ্যারের সাইজ হচ্ছে 7, তাই তো? ধরো আমি এটাকে n ধরলাম, n। যদি অ্যারের সাইজ n-1 হয়ে যায়, মানে এই যে 6-তে যদি টপ চলে আসে, তারপর তো আর আমি টপ প্লাস প্লাস করলে তো বাইরে চলে যাবে, কারেক্ট? রাইট? তখন আমি জাস্ট করব কি, প্রিন্ট করে দেবো স্ট্যাক ওভারফ্লো, যে ভাই আর ঢুকতে পারছে না, ঠিক আছে? দিয়ে আমি এখান থেকেই রিটার্ন করে যাব। কারুর বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আশা করি কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। টপ আমরা -1 থেকে ইনিশিয়ালাইজ করে আমরা টপটাকে বাড়াতে বাড়াতে নিয়ে যাব হচ্ছে একদম টপ প্লাস প্লাস করবো, অ্যারেতে ঢোকাতে থাকবো, ঠিক আছে? যেই মুমেন্টে একদম লাস্ট পজিশন রিচ করে যায়, মানে n-1, আমরা স্ট্যাক ওভারফ্লো প্রিন্ট করে রিটার্ন করে যাব। আমরা ওই এলিমেন্টটাকে আর পুশ করাবো না, আমরা ইউজারকে বলে দেবো ভাই স্ট্যাক ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আর জায়গা নেই। তো এই হচ্ছে তোমার টপের মেন, হচ্ছে এই হচ্ছে তোমার পুশ অপারেশন। আমরা এগুলোর কোড করব, এটা কিন্তু আমরা অ্যারে দিয়েই করছি, ঠিক আছে? এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব হচ্ছে পপ অপারেশন, ঠিক আছে? পপ অপারেশনটা আমরা দেখি। ধরো এটা আমার অ্যারে রয়েছে, ঠিক আছে? আমি আগে সেম 7 সাইজের অ্যারে হবে, কারেক্ট? রাইট? 1 2 3 4 5 6 7। তো সেমভাবে আমরা যে এলিমেন্টগুলো ঢুকিয়েছিলাম আমি আগের পজিশনটাতে নিয়ে চলে আসছি, 8 9 10 11, ঠিক আছে?
টপ তোমার কারেন্ট এখানটায় রয়েছে, ঠিক আছে, টপ তোমার কারেন্ট এখানটায় রয়েছে, কারণ তুমি লাস্ট এলিমেন্ট ঢুকিয়ে দিয়েছো অলরেডি। এবার তোমাকে কেউ বললো পপ করো, তো পপ যদি করতে হয় তুমি সেক্ষেত্রে কি করবে? পপ করতে হলে কিচ্ছু না, এই যে পপ যে এলিমেন্ট এটা আমাকে রিটার্ন করতে হবে। আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেব, তার মধ্যে এই যে কারেন্ট যে অ্যারের টপ এলিমেন্টটা এটাকে স্টোর করিয়ে নেব, ঠিক আছে। 11টা আমার এই যে 11 এলিমেন্টটা রয়েছে, তাহলে আমার অলরেডি এটা আমার টেম্পের মধ্যে স্টোর হয়ে গেল, কারণ আমাকে এই যে টপ এলিমেন্টটাকে তো রিটার্ন করতে হবে ফাংশনের বাইরে। তো আমরা স্টোর করিয়ে নেব, নিয়ে আমরা কি যেটা করব, টপটাকে, এই এলিমেন্টটা তো তাহলে পপ হয়ে গেল, এই এলিমেন্টটাকে টপটাকে আমরা কি করব, আগের পজিশনে নিয়ে চলে আসব। তাহলে আমরা যেটা করব হচ্ছে টপ মাইনাস মাইনাস, এই সেলের মধ্যে 11 থেকে গেলে এতে কোনো প্রবলেম নেই। পরের বার যখন টপকে আবার পুশ করবে, টপকে জাস্ট এইদিকে নিয়ে এসে 11কে ওভাররাইট করে দেবে অন্য এলিমেন্ট দিয়ে। আমার তো জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, কারণ অলরেডি আমি টেম্পের মধ্যে স্টোর করে নিয়েছি 11টাকে। 11 এখানে থেকে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু টপকে তো আমরা পিছিয়ে নিলাম। পরের বার যদি অন্য এলিমেন্ট ঢোকে আমরা 11কে এগিয়ে, মানে 11কে ওভাররাইট করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। সেমভাবে এবার তোমাকে কেউ বললো 10কে করতে, আমরা কি করব, 10টাকে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করে নেব, ধরো টেম্পের মধ্যে 10কে স্টোর করে নিলাম, রিটার্ন করাবো, টপকে আমরা নিয়ে চলে আসবো 9-এর এখানে। সেমভাবে আমরা 8-এ চলে যাব, 8 পপ হয়ে যাবে, 7 পপ হয়ে যাবে, টপ এরকম করতে করতে চলে আসবে। এবার ধরো এই যে যখন খালি হচ্ছে টপ এখানটায় রয়েছে একদম ফার্স্ট এলিমেন্টে, ঠিক আছে। এবার ধরো তুমি প্রথম এলিমেন্টটাকেও পপ করে দিলে, চার্জকেও পপ করে দিলে, টপ এবার আমার চলে এলো কোথায়, 0-তে ছিল, 0 4 কত ইন্ডেক্সে ছিল, 0th ইন্ডেক্সে। এবার কত ইন্ডেক্সে চলে এলো, -1 ইন্ডেক্সে চলে এলো, কারেক্ট। টপ আবার চলে এলো -1 ইন্ডেক্সে। এবার টপ যখন -1 ইন্ডেক্সে চলে এসছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার স্ট্যাক অলরেডি পুরো খালি, কারণ তুমি একটা একটা করে এলিমেন্ট ডিলিট করতে 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 তবেই না তুমি আজকে টপ -1-এ পৌঁছেছো, কারণ টপ তোমার 0 ছিল, তুমি এই 4কে পপ করে টপটাকে আবার -1 করলে, মানে কি টপ -1-এ চলে এলো। এবার টপ -1-এ চলে আসা মানে হচ্ছে আমার স্ট্যাক পুরো খালি। এই অবস্থাতে যদি তোমাকে কেউ বলে আবার পপ করতে, ভাই আমার স্ট্যাক খালি, আমি কি পপ করব? কারেক্ট, রাইট, আমার তো পপ করার কিছু আর নেই, স্ট্যাকে এলিমেন্টই নেই, আমি পপ কি করব? তো এইটা হচ্ছে, এই সিচুয়েশানটাকে বলে হচ্ছে আন্ডারফ্লো। আমরা পড়েছিলাম কি পুশের সময় ওভারফ্লো, এটাকে বলে হচ্ছে আন্ডারফ্লো। তো এই সিচুয়েশানটা হচ্ছে ক্রিয়েট হয় যখন টপ -1-এ অলরেডি চলে আসে এবং সেই মুমেন্টে তোমাকে কেউ বলছে পপ কর। আরে ভাই টপ -1 মানে কি, স্ট্যাক খালি, আমি আর কি পপ করব? তো সেইটাকে বলা হয় হচ্ছে আন্ডারফ্লো। তাহলে আমরা যদি পপের ফাংশনটাকে দেখি, আমরা কি করলাম, আমরা কিছুই করলাম না, কারেন্ট মুমেন্টে টপ যেখানটায় রয়েছে অ্যারের, সেই এলিমেন্টটাকে আমরা একটা টেম বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, যাতে আমরা রিটার্ন করতে পারি, এবং দিয়ে আমরা কি করলাম, টপটাকে মাইনাস করে দিলাম, হয়ে গেল। এবার আমরা ফাইনালি ওই যে পপ করা যে এলিমেন্টটা ওটাকে আমরা রিটার্ন করে দেবো, রিটার্ন টেম। এবার এই টপ মাইনাস প্রত্যেকবারই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা একটা কন্ডিশন চেক করব, যে টপ যদি ভাই -1-এ চলে আসে, এইটা করার কোনো মানে নেই, -2 বলে স্ট্যাকে কিছু হয় না। টপ -1-এ চলে এলে আমরা সিম্পলি প্রিন্ট করে দেবো কি, প্রিন্ট করে দেবো স্ট্যাক আন্ডারফ্লো এবং -1 বা কিছু একটা রিটার্ন করে দেবো, জাস্ট বিকজ আমরা আর এই পার্ট অফ কোডটাকে এক্সিকিউট করতে চাই না। এইটা হচ্ছে স্ট্যাকের পপ অপারেশন। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। পুশ পপ আমি প্রপার বোঝানোর চেষ্টা করেছি যতটা সম্ভব ইজি ওয়েতে। এবার আমরা দেখব হচ্ছে টপ অপারেশন আর সাইজ অপারেশন। এই দুটো খুব সোজা, পুশ আর পপ বুঝে গেলে টপ আর সাইজ অপারেশনের কোনো টাইম লাগবে না। ধরো টপ অপারেশন দেখছি আমি, ধরো আমার অ্যারেটা রয়েছে, ঠিক আছে, কিছুই না, ধরো কোনো একটা মুমেন্টে 4, 6, 7 এরকম এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। টপ আমার কোথায়, এখানটায়। তোমাকে যদি কেউ বলে এরকম অবস্থাতে টপ কোনটা, তুমি সিম্পলি রিটার্ন করে দেবে, টপ যেখানটায় পয়েন্ট করছে সেটাই তোমার টপ হবে, রিটার্ন এয়ারার অফ টপ। এই 7টাকে তুমি রিটার্ন করে দেবে। ও তো সেটাই জানতে চাইছে যে কারেন্ট মুভমেন্টে স্ট্যাকের টপ কোনটা, কারেক্ট। আর এইটা যদি কেউ বলে, এই সেম মুভমেন্টে যদি তোমাকে বলে কেউ সাইজ ফাংশন, মানে স্ট্যাকে কটা এলিমেন্ট রয়েছে, ঠিক আছে, দেখো এটা খুব ইন্টারেস্টিং।
এইখানে টপ রয়েছে তো, 0th ইন্ডেক্স, 1th ইন্ডেক্স, 2th ইন্ডেক্স। দেখো টপ এখন কোথায় রয়েছে, টপ এখন সেকেন্ড ইন্ডেক্সে রয়েছে। তাহলে টপ যখন সেকেন্ড ইন্ডেক্সে থাকে, কারেক্ট, তখন আমার অ্যারের সাইজটা কত? দেখো অ্যারেতে কটা এলিমেন্ট রয়েছে, 1 2 3, তার মানে টপ যততে রয়েছে, টপ প্লাস 1, 2 প্লাস 1 3, তো এই 3টে এলিমেন্ট হচ্ছে আমার রয়েছে। তাহলে যে মুমেন্টে তোমাকে জিজ্ঞেস করবে সাইজ কত, তুমি জাস্ট রিটার্ন করে দেবে টপ প্লাস 1, টপ যেখানে রয়েছে প্লাস 1। কারণ কি, অ্যারের ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়। তাহলে টপ যদি 2তে থাকে, তার মানে আমার অ্যারেতে 3টে এলিমেন্ট রয়েছে, ওটাই আমার স্ট্যাকের সাইজ। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই এক লাইনেরই কোড, রিটার্ন টপ প্লাস 1 সাইজের ক্ষেত্রে, আর রিটার্ন হচ্ছে ARR অফ টপ। বুঝতে পেরেছো? তো এই ছিল হচ্ছে 4টে অপারেশন। পুশ করা শিখলাম, পপ করা শিখলাম। পপটা কিন্তু আমরা করেছি, দেখতে পাচ্ছ, পেছন দিক থেকে, কারণ এই যে লাস্ট আমরা 11 পুশ করেছিলাম, তাই জন্য আমরা কি করেছি, 11কে পপ করতে করতে 11 10 9 8 7 আমরা এইভাবে জিনিসটাকে ব্যাক ট্র্যাক করতে, কারণ কি, স্ট্যাক চলেই হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউটে, কারেক্ট, লিফোতে। যে লাস্টে ঢুকবে সে ফার্স্টে বেরোবে। আশা করি বুঝতে পেরেছো। পুশ বুঝিয়েছি, পপ বুঝিয়েছি, টপ বুঝিয়েছি, সাইজ বুঝিয়েছি। আমরা এই অ্যারের যে কোডিংটা, মানে অ্যারে দিয়ে এই যে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করলাম, এটার কোডিংটাও কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? কোনো অসুবিধার কিছু নেই। কোডিংয়ের সময় আশা করি তোমরা লজিকটা বুঝে গেছো, আমরা কোডিংয়ের সময়তেও কিন্তু দেখব। এবার আমাদের পরের টপিক যেটা ছিল, যেটা আমাদের এই স্ট্যাকের লাস্ট ইমপ্লিমেন্টেশন। স্ট্যাককে তো আমরা বলেছিলাম দুটোভাবে আমরা ইমপ্লিমেন্ট করে শিখবো। তো আমাদের যেটা লাস্ট ইমপ্লিমেন্টেশন রয়েছে, যে সেটা হচ্ছে স্ট্যাক ইউজিং লিঙ্কড লিস্ট। এটা বেশ মজার, মানে তুমি বুঝতে পারবে। লিঙ্ক লিস্ট সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে, না থাকলে আমার লিঙ্ক লিস্টের প্লে লিস্ট রয়েছে, সেখানে গিয়ে তোমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে পড়ে আসতে পারো। তো তোমরা জানো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হয়, ডেটা থাকে আর একটা পয়েন্টার থাকে। আমি ডেটাটাকে ডি বললাম, আর এটা হচ্ছে নেক্সট পয়েন্টার, যেটা কি করে, আরেকটা নোটকে ডিনোট করে। এখানে আবার একটা ডেটা থাকে, আবার একটা নেক্সট পয়েন্টার থাকে, এরকম করে লিঙ্ক লিস্ট বেসিক্যালি ক্রিয়েট করা হয়, ঠিক আছে? আমরা সেম লিঙ্ক লিস্ট দিয়ে একটা তোমার কি বলে স্ট্যাক তৈরি করব। কিছুই না, 4টে যে অপারেশন রয়েছে, পুশ, পপ এবং টপ এবং সাইজ, আমরা ঠিক সেই জিনিসগুলোকেই শিখব। দেখো খুব সিম্পল একটা ব্যাপার। প্রথমে আমরা পুশ অপারেশন দেখি, ঠিক আছে? পুশ অপারেশনে আমরা প্রথমে দেখি যে লিঙ্ক লিস্ট দিয়ে আমরা পুশ অপারেশনটা করব কী করে, ঠিক আছে? দেখো প্রথমে তোমার স্ট্যাকে একটা পয়েন্টার থাকে টপ, ঠিক আছে? টপ অ্যারের ক্ষেত্রে -1-এ থাকে, কারণ যখন অ্যারে একেবারে খালি থাকে, ঠিক আছে? এবার লিঙ্ক লিস্টে তো -1 বলে কিছু হয় না। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রথমে টপটা থাকবে হচ্ছে নালে, কারণ কি, প্রথমে তো আমার কিছুই নেই, ঠিক আছে? প্রথমে আমার কিছুই নেই, তো সেই জন্য লিঙ্ক লিস্টের জন্য আমরা প্রথমে টপটাকে ইনিশিয়ালাইজ করি হচ্ছে নাল দিয়ে, ঠিক আছে? এবার ধরো ওরা তোমাকে বললো ভাই 4 পুশ কর, ঠিক আছে? আমি কি করব, একটা নোট বানাবো, যেটার মধ্যে ডেটার ভ্যালুটা হবে 4, আর নেক্সট পয়েন্টার থাকবে নাল, কারণ এখন তো আর অন্য কোনো নোট নেই, 4 আর হচ্ছে নাল, ঠিক আছে? এখন প্রথম নোট, কারণ টপ এতক্ষণ ছিল হচ্ছে আমার নালে, কারেক্ট, রাইট? টপ এতক্ষণ ছিল হচ্ছে আমার নালে। তো আমরা কি করব, এই টপটাকে, যেহেতু এটা ফার্স্ট টাইম পুশ করছি, আমি টপটাকে, এই নোটটাকে ডিনোট করে দেবো, কারেক্ট? হয়ে গেল, বুঝতে পারলে? এবার তোমাকে কেউ বললো যে ভাই এবার তুই 4 তো ঢুকিয়েছিস, এবার তুই 6 ঢোকা, 6 পুশ কর। এবার এখানটা একটা মজা আছে, দেখো আমরা প্রথমে তো একটা নোড বানিয়ে নেব 6 দিয়ে, 6 আর এখানটায় হচ্ছে নাল, এটা হচ্ছে একটা নতুন নোড। এবার এই নোডটাকে পুশটা কোথায় করব, এই দিকে পুশ করব না এই দিকে পুশ করব, কোন দিকে পুশ করব, এটা হচ্ছে ম্যাটার করে। এবার তোমাকে কি করে বুঝতে হবে, যে যদি দেখো, যদি তোমাকে এই যে তুমি 6টা তো 4-এর পরে ঢোকাচ্ছ, কারেক্ট? তাহলে যখন পপ করবে, পপ করলে আগে কোনটা বেরোবে, আগে বেরোবে 6। তাহলে যদি তুমি এখানটায় 6টাকে ঢোকাও, ঠিক আছে, এখানটায় এই নোটটাকে যদি তুমি নিয়ে আসো, তাহলে কি করতে হবে, টপ তো তোমার এখানেই থাকবে, টপকে তোমাকে ট্র্যাভার্স করে নিয়ে যেতে হবে ওখানটাতে। সেটা বেটার নয়। তাতে কি হবে, তোমাকে ধরো 6-এর পর 8 ঢোকালে, টপকে আবার ট্র্যাভার্স করে এত দূর নিয়ে আসতে হবে।
আবার তারপর আরেকটা নোট ঢোকাবে, টপকে আবার এত দূর নিয়ে আসতে হবে, ঠিক আছে? কি দরকার? আমি যেটা করব, এই 6টাকে এখানটায় ঢোকাবো, এই দিকে 6কে ঢোকাবো, এবং আমি কি করব, টপ ভ্যারিয়েবলটাকে এটার মধ্যে সুইচ করিয়ে দেবো, যে বলবো ভাই, আর এই 6 এই নতুন টপটা পয়েন্ট করবে আমার আগের টপটাকে। আমার অ্যারেটা কি, আমার লিঙ্ক লিস্টটা আমার কীরকম দেখতে হয়ে যাবে জানো? লিঙ্ক লিস্টটা আমার দেখতে হয়ে যাবে হচ্ছে খানিকটা এরকম, সরি, প্রথমে তো 4 ছিল, এখানটায় নাল ছিল। আমি কি করব, 6-এর যে নোটটা এইখানে নাল করে 6কে আমি পয়েন্ট করিয়ে দেবো হচ্ছে এটাকে। আগে আমার টপ এখানে ছিল, আমি এখান থেকে টপটাকে সরিয়ে নিয়ে গিয়ে এখানটায় নিয়ে চলে আসবো। এতে আমার সুবিধা কি হবে? এতে আমার সুবিধা হবে, আমি যখন পপ করব, ধরো প্রথমে তুমি 4 ঢুকিয়েছো, পরে 6 ঢুকিয়েছো, আমি যখন পপ করব 6, আমি জাস্ট কি করব, টপকে টপের নেক্সটে নিয়ে চলে যাব, তাহলেই আমার এই নোটটা ডিলিট হয়ে যাবে। অর্ডার অফ ওয়ান টাইমে, মানে তোমাকে কোনো ট্র্যাভার্স করতে হবে না, কারণ প্রত্যেকবার টপ তোমার যে নোটটাকে পয়েন্ট করবে সেই নোটটা হবে তোমার অ্যাকচুয়ালি টপ এলিমেন্ট, সেই জন্যই বাদিকে ঢোকাচ্ছি। তুমি দেখো, তুমি আরও ক্লিয়ার বুঝতে পারবে। যদি ধরো 7 ঢোকাই, আমি কি করব জানো তো, 7টাকে, আগে তো এরকম ছিল, আমি 7টাকে কি করব, এই 6-এরও যেটা এখন আমার টপ রয়েছে, আমি তারও আগে ঢোকাবো 7টাকে, এবং এই টপটাকে চেঞ্জ করে এখানটায় নিয়ে চলে আসবো, আর 7-এর এখানটায় আমি দিয়ে দেবো হচ্ছে এরকম সাইন। তাতে কি হবে, আমি যখন পপ করব, আমি জাস্ট টপটাকে আবার টপ ইকুয়াল টু টপের নেক্সটে যখন নিয়ে চলে যাব, তখনই আমার এই নোটটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, আমার পপ করতে সুবিধা হবে। তাহলে আমি পুশটাকে ডান দিকে না করে বাদিকে করবো অ্যারের, এই সরি লিঙ্ক লিস্টের। এতে সুবিধাটা হবে হচ্ছে আমার পপে, বুঝতে পেরেছো? কারণ আমাকে সবসময় লাস্ট এলিমেন্টটাকে বার করতে হবে না, যেটা লাস্ট ঢুকেছে। যদি আমার প্রথম এলিমেন্টটাকে বার করতে হতো, তাহলে আমি টপটা ডান দিকে ঢোকাতে পারতাম, ঠিক আছে? আজকে যদি আমার 4কে ঢোকানোর পর 4কে বার করতে হতো, আমি প্রথমে ঢোকাতাম ডান দিকে, এদিকে ঢোকাতাম। কিন্তু যেহেতু আমাকে লাস্ট এলিমেন্টকে বার করতে হবে, আমি সেই জন্য লিঙ্ক লিস্টটাকে এদিকে করব। তাতে কি হবে, টপ এলিমেন্টটা সবসময় আমার বজায় থাকবে। তো এটা কিছুই না, কোডটা কি পুশের আমরা যদি দেখি, আমরা প্রথমে কি করছি, আমাকে ধরো একটা ভ্যালু বলে একটা দিয়েছে, যেটা ধরো 4 হতে পারে বা 5 হতে পারে বা 6 হতে পারে। প্রথমে কি করছি, আমি এটা দিয়ে একটা নতুন নোট ক্রিয়েট করছি। তো আমি জাস্ট কি করব, নোট স্টার নিউ নোট বলে একটা ভ্যারিয়েবল বানালাম, যেখানটায় আমি কি করব, একটা নোট ক্রিয়েট করে দেবো। যদি এগুলো না জানো, আমার লিঙ্ক লিস্টের প্লেলিস্টটা দেখে আসো, ঠিক আছে? একটা নতুন নোট ক্রিয়েট হয়ে গেল। এবার আমি কি করব, আমার এই যে নোটটা, ঠিক আছে, এই নোটটা তো আমার ক্রিয়েট হয়ে গেল। এই নোটটাকে আমি, দুটো কেস হতে পারে, ভালো করে বুঝবে। একটা কেস হতে পারে যখন লিঙ্ক লিস্টটা একেবারে ফাঁকা। এবার লিঙ্ক লিস্টটা ফাঁকা কি করে বুঝবে? লিঙ্ক লিস্ট ফাঁকা থাকার কন্ডিশন হচ্ছে টপটা যদি নালে থাকে তোমার, কারেক্ট? টপটা যদি নালে থাকে, তার মানে হচ্ছে এটাই তোমার ফার্স্ট নোট যেটা আসছে, কারেক্ট? সেই ক্ষেত্রে তুমি জাস্ট কিচ্ছু না, যে নোটটা বানিয়েছো এই টপ ইজিক্যাল টু নিউ নোট করে দাও, কারেক্ট? কারণ ওটাই তোমার ফার্স্ট নোট। তুমি দেখো, তুমি যখন এই 4টাকে ঢুকিয়েছিলে প্রথম, তখন এইখানে আর কেউ ছিল না, 4 প্রথম এসছে, ঠিক আছে? তো জাস্ট তুমি টপটাকে ওখানটায় পয়েন্ট করে দাও, ঠিক আছে? এবার ধরো 4 অলরেডি রয়েছে, ঠিক আছে, তুমি 6কে ঢোকাবে, তখন তুমি কি করবে? তোমার নিউ নোট তো ক্রিয়েট হয়ে গেছে, এলস কেসে কি হবে, তুমি এই যে নোটটাকে, এই নোটটার নেক্সটে আগের টপটাকে ঢোকাবে, মানে এই নোটটা এর আগে চলে যাবে। কি হবে, এই যে নিউ নোটটা হলো, নিউ নোডের নেক্সটে আমার এই টপ যেটা রয়েছে, এখন যেটা টপ রয়েছে, নিউ নোডের নেক্সটে আমার চলে যাবে হচ্ছে টপ। দেখো, এই যে নিউ নোড যেটা 6 এলো, এর নেক্সটে আমার 4 চলে আসবে, কারণ 4-এর আগে আমি 6 ঢোকাচ্ছি, কারেক্ট? এবং এই টপটাকে আমি সরিয়ে কোথায় নিয়ে চলে আসব, এখানটাতে। তাহলে আমার কারেন্ট টপ কোথায় হয়ে যাবে? কারেন্ট টপ হয়ে যাবে হচ্ছে আমার নিউ নোড যেখানটায় থাকবে। কারুর কি বুঝতে কোনো অসুবিধা আছে? একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি, খুব সিম্পল। যখন তোমার ফার্স্ট নোড, তোমার টপটা নাল, কারেক্ট? সেক্ষেত্রে তুমি কি করবে,
টপ হচ্ছে নিউ নোডে পয়েন্ট করে দেয়, কারণ এটা আমার প্রথম নোড, কোনো আগে কোনো নোডই নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপর থেকে আমরা কি করব, এই নোডটাকে বানিয়ে নেব নিউ নোড, এর নেক্সটে আমরা আগের টপটাকে ভরে দেব, দিয়ে আমরা টপটাকে কি করব ভাই, টপটাকে তুই আমার নতুন টপ হয়ে যাবে হচ্ছে আমি যে নিউ নোডটা ঢুকিয়েছি সেইটা। বুঝতে পেরেছো? সেমভাবে যখন 7 আসবে, ধরো 4 রয়েছে, 6 রয়েছে, এবার যখনই 7 হবে, এই দেখো 7 তো এখানটায় রয়েছে, আগে আমার টপ কোথায় ছিল, এখানে, এটা হচ্ছে আমার নিউ নোড, নিউ নোডের নেক্সটে টপ, তাহলে 7 কী করবে, 7-এর এখানে 6কে বসিয়ে নেবে, আর টপ ইজিক্যাল টু নিউ নোড, তাহলে টপ এখান থেকে চলে আসবে কোথায়, এই 7-এর ওপর। কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে লিঙ্ক লিস্টে বেসিক্যালি ওভারফ্লো আন্ডারফ্লো হয় না, কারণ লিঙ্ক লিস্ট তো মানে ডাইনামিক না, তুমি যত খুশি নোট ঢুকিয়ে যেতে পারবে লিঙ্ক লিস্টে, তো এখানে কিন্তু ওভারফ্লো আন্ডারফ্লোর কোনো কনসেপ্ট কিন্তু হয় না, ঠিক আছে? এবার আমরা দেখবো, আশা করি তোমরা পুশ অপারেশন বুঝতে পেরেছো। এবার আমরা দেখব হচ্ছে পপ অপারেশন। পপ অপারেশনও খুব সিম্পল অপারেশন পপ। ধরো আমি এরকম অবস্থায় রয়েছি, 4 প্রথমে করেছিলে, তারপর 6 এসছে, 6 এদিকে পয়েন্ট করছে, তারপর তোমার 7। এবার আমরা এইগুলো পুশ করেছি, এবার আমার টপ কোথায় রয়েছে, এখানটায় রয়েছে, কারেক্ট, রাইট? এবার দেখো আমি পপ করব, আগে 4 ঢুকেছে, এটা হচ্ছে মাথায় রাখবে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা কিন্তু থার্ড, ঠিক আছে, লাস্ট এটা ঢুকেছে, তাহলে আমি পপ কাকে করব, পপ প্রথম করলে 7কে করব। কি করে পপ করব, খুব সিম্পল, আমরা এই যে নোটটা, এই নোটটাই তো পপ হবে, কারেক্ট, এই নোটটা তোমার পপ হবে, এই নোটটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নেব, যেরকম আমরা অ্যারেতে পপের সময় ওই ভ্যালুটাকে স্টোর করেছিলাম, এখানটায় আমরা টেম্পোরারি একটা ভ্যালুর মধ্যে আমার কারেন্ট যে টপ রয়েছে এটাকে আমরা স্টোর করে নেব, কারেক্ট, এই নোটটাকে দিয়ে কি করব, যদি এই নোটটাকে আমি ডিলিট হয়ে যায়, তাহলে আমার নতুন টপ কোনটা হবে, এর আগে কোন এলিমেন্টটা ঢুকেছিল, সেকেন্ড এলিমেন্টটা, তাহলে টপকে নিয়ে চলে আসবো আমি হচ্ছে এখানটাতে, তাহলে এখন আমার নতুন টপ হয়ে যাবে টপ ইজিক্যাল টু টপের নেক্সট, কারেক্ট? টপটাকে আমি এখান থেকে এখানে নিয়ে চলে এলাম, যেই আমার টপ এখানে চলে এলো, এই নোটটার আর কোনো ভ্যালু নেই, কারণ এই নোটটা তো অলরেডি পপড হয়ে গেছে, আমি কি করব, ডিলিট টেম্প, এই যে আমি টেম্পোরারি এই যে নোটটাকে স্টোর করে রেখেছিলাম, আমি সিম্পলি ডিলিট করে দেবো নোটটাকে, হয়ে গেল আমার পপ অপারেশন, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিচ্ছু না। আমরা প্রথমে যে নোটটাকে পপ করব সেটাকে একটা নিলাম, কারণ আমাকে তো মেমোরিটা ক্লিয়ার করতে হবে পরে, টপটাকে আগিয়ে দিলাম, কারণ এই নোটটা ডিলিট হয়ে গেলে আমার পরের টপ হবে হচ্ছে এর আগে যে এলিমেন্টটা ঢুকেছে এটা, ঠিক আছে, তারপর ডিলিট করে দিলাম। এবার যদি আমরা সেই 6 নোটটাকে ডিলিট করি, সেম আমরা আমার টপ এখন এখানে রয়েছে, আমি এটাকে টেম বলে ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেব, টপটাকে কি করব, যদি এই নোটটা ডিলিট হয়ে যায় তাহলে এখানটাতে নিয়ে চলে আসবো, কারেক্ট? এখানটাতে নিয়ে চলে এলে টপ আমার চলে যাবে হচ্ছে এখানটায় থাকবে, আমি এই নোটটাকে ডিলিট করে দেবো, বুঝতে পেরেছো? এবার এই নোটটা, এবার ধরো এই নোটটাকেও ডিলিট করে দেবো, এইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই নোটটাকেও ধরো আমি ডিলিট করে দেবো, তো সেম আমি এখানটায় করব, দেখো এই নোটটার এন্ডে কী রয়েছে, এই নোটটার এন্ডে রয়েছে নাল, কারেক্ট? তাহলে কী হবে, টপ এরপর কোথায় চলে যাবে, টপের নেক্সট করলে টপ নালে চলে আসবে, এই নোটটাও ডিলিট হয়ে যাবে। এখন আমার টপ কোথায় রয়েছে, টপ আমার রয়েছে নালে। এবার এই অবস্থায় যদি তোমাকে কেউ বলে ভাই এবার এবার আবার তুই একটা পপ অপারেশন কর, পসিবল? টপ নাল মানে কি, অলরেডি আমার এই নোটটা, এই নোটটা, এই নোটটা সব নোটই তো আমার ডিলিট হয়ে গেছে, আমি কি করে করব, আর কাকে ডিলিট করব? তো সেই কারণে এইটা হচ্ছে পপের মানে কন্ডিশন, যে টপ যদি নাল হয়ে যায় আমরা আর পপ করতে পারবো না, নইলে আমরা এইভাবে পপ করতে থাকবো। বোঝা গেছে? কারুর বুঝতে কোনো অসুবিধা নেই? সেমভাবে এবার যদি তোমাকে কেউ বলে যে টপ অপারেশান, পুশ আর পপ বুঝে গেলে টপ অপারেশানের কিছু যায় আসে না। দেখো ধরো তোমার এটা ফার্স্ট এলিমেন্ট 4, সেকেন্ড হচ্ছে 6, এটা হচ্ছে 7, হলো এইভাবে কানেক্টেড, এইটা তো নাল, তাহলে তোমার টপ এখন কোথায় আছে, টপ এখানে রয়েছে। তোমাকে যদি বলে এই মুমেন্টে টপের মানে টপের তোমার কি বলে টপে কোন এলিমেন্ট রয়েছে, তুমি সিম্পল টপের ডেটা যেটা থাকবে সেটাকে রিটার্ন করে দেবে, তুমি জানো টপের ডেটা রিটার্ন করলে এই 7টার বেরিয়ে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার টপ এলিমেন্ট, ঠিক আছে? টপ যেখানে থাকবে তার ডেটাটাই হচ্ছে তোমার টপ এলিমেন্ট। এবার আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম,
সেটা হচ্ছে এই যে যখন আমরা পুশ করব বা যখন আমরা পপ করব, আমরা একটা সাইজ বলে একটা ভেরিয়েবল রাখবো, সাইজ প্রথমে, যেটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ থাকবে, ঠিক আছে। যখনই আমার এই একটা করে এলিমেন্ট ঢুকবে, আমি সাইজটাকে বাড়িয়ে দেবো, সাইজ প্লাস প্লাস। সেমভাবে এই ক্ষেত্রেও সাইজ প্লাস প্লাস, পুশ অপারেশনে সবসময় সাইজ প্লাস প্লাস হবে, ঠিক আছে, কারণ এলিমেন্ট ঢুকছে। সেমভাবে যখনই আমি একটা করে নোট পপ করব, তাতে আমার কি হবে, সাইজ মাইনাস মাইনাস হবে। যেরকম আমি তোমাকে বোঝাচ্ছি, ধরো প্রথমে তুমি 4 ঢোকালে, ঠিক আছে, সাইজ প্রথমে 0 ছিল, সাইজ হয়ে গেল 1। এবার তুমি ঢোকালে 6, সাইজ এখন হয়ে গেল 2। এবার ঢোকালে 7, সাইজ কত হয়ে গেল, 3। এবার তুমি করছো পপ, পপ করলে এই এলিমেন্টটা বেরিয়ে গেল, এখানটাতে চলে এলো আমার টপ। তখন কি করবে, সাইজটাকে 3 থেকে আবার 2। তো যখনই তুমি এই সাইজটাকে পুশ আর পপ অপারেশনের সময় তুমি যদি এই সাইজ প্লাস প্লাস আর সাইজ মাইনাস মাইনাসটা মেনটেন করতে থাকো না, তাহলে যেই মুমেন্টে ওরা তোমাকে সাইজ জানতে চাইবে, তুমি জাস্ট এই ভ্যালুটাকে রিটার্ন করে দেবে, রিটার্ন সাইজ। ওই মুমেন্টে স্ট্যাকে কটা এলিমেন্ট রয়েছে তুমি কিন্তু ইজিলি বুঝতে পেরে যাবে। যদি সাইজ না বুঝতে পারো, আমি কোডের সময় তোমাকে দেখাবো, কোনো অসুবিধার কিছু নেই। আমরা এই অ্যারে ইমপ্লিমেন্টেশন আর লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনের আমরা কোড করব নিজেরা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুশ অপারেশন, পপ অপারেশন, টপ অপারেশন এবং সাইজ অপারেশন। তাহলে আমরা কি কি শিখলাম আজকের ভিডিওতে? স্ট্যাকের বেসিক আইডিয়া পেলাম, তারপর আমরা স্ট্যাকের লিফো সম্পর্কে শিখলাম, স্ট্যাকের 2 ধরনের ইমপ্লিমেন্টেশন শিখলাম, একটা অ্যারে দিয়ে, একটা লিঙ্ক লিস্ট দিয়ে। এই দুটোর কোড আমরা কিন্তু করব, ঠিক আছে। এই দুটোর কোড আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে দেখাবো করে, যে কি করে হচ্ছে। কিন্তু আমরা যখন স্ট্যাকের কোশ্চেন করব, আমরা এসটিএল লাইব্রেরিতে যে স্ট্যাক থাকে সেটা ইউজ করব, ঠিক আছে। সেটা ইউজ করলে আমাদেরকে আর এই বারবার করে স্ট্যাকটাকে বানাতে হবে না, ঠিক আছে। ও অটোমেটিক্যালি ভেতরে পুশটাকে শুরুর দিক থেকে করবে, পপটাকে শেষের দিক থেকে করবে, ও এগুলোকে মেনটেন করবে, ঠিক আছে। তো সেই কারণে আমরা ডাইরেক্ট এসটিএল লাইব্রেরি স্ট্যাক ইউজ করব, ঠিক আছে, বোঝা গেছে। তো এইগুলো ছিল টোটাল মোটামুটি স্ট্যাকের একটা ওভারভিউ। তুমি যদি এইটুকু জানো, স্ট্যাকের যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে এগোতে পারবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো এবার আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা অ্যারের ইমপ্লিমেন্টেশন এবং লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশনটা দেখব। যদি এখানে কিছু ডাউট, বুঝতে অসুবিধা থাকে, ওখানে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমরা প্রথমে দেখবো আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশনটা, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। তো ভালো করে দেখো, আমি এখানে কিছুই না, আইওস্ট্রিম আর bit/std এই দুটো লাইব্রেরি ইনক্লুড করে নিয়েছি। এবার আমি একটা আমার ক্লাস ট্যাগ বানিয়েছি, যেটার নাম দিয়েছি আমি মাই স্ট্যাক বলে। এটা হচ্ছে কাস্টমাইজ ট্যাগ, যেটা আমরা অ্যারের থ্রু বানিয়েছি, ঠিক আছে। এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, এটার সাইজ হচ্ছে 10, কারণ 10টা এলিমেন্ট ঢুকবে। তোমরা ডাইনামিক সাইজেরও বানাতে পারো, সেক্ষেত্রে ভেক্টর নিতে পারো। তো আমি 10 সাইজের একটা নিয়েছি, আর টপকে আমি যেরকম বলেছিলাম, আমি -1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এইখানে 4টে ফাংশন আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, পুশ, পপ। এই যে আমরা টপ ফাংশনটা বলেছিলাম, সেটারই আমি নাম দিয়েছি পিক, কারণ অলরেডি আমি টপ বলে একটা ভ্যারিয়েবল যেহেতু নিয়ে নিয়েছি, সেই জন্য আমি এখানটাতে পিক নাম দিয়েছি। পিক ফাংশনটা সেমই, যেটা টপ বুঝিয়েছি সেটাই। আর একটা হচ্ছে সাইজ। তো আমরা কি করব, পুশের ক্ষেত্রে আমি প্রথমে বললাম যে প্রথমে আমাকে ওভারফ্লো কন্ডিশনটা চেক করতে হবে। যেহেতু আমার স্ট্যাকের সাইজ 10, তাহলে আমার অলরেডি যদি টপ যদি 9th ইন্ডেক্সে থাকে, তারপর তো আমি ঢোকাতে পারবো না। তাহলে আমি চেক করে নেব যে টপ যদি 9-এ থাকে, তাহলে আমি আর এই টপ প্লাস প্লাসটা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি স্ট্যাক ওভারফ্লো জাস্ট প্রিন্ট করে রিটার্ন করে যাব, কারেক্ট। নইলে কি করব, টপটাকে আমি প্লাস প্লাস করব, করে এক ঘর টপটাকে বাড়াবো। টপটা প্রথমে -1-এ ছিল, 0-তে গেল, আমি গিয়ে কি করব, টপে আমি ভ্যালুটাকে বসিয়ে দেবো। এটা হচ্ছে আমার সিম্পল পুশ ফাংশন। পপ কি করে করব, ধরো পপ করতে করতে টপ -1 মানে কি, টপ -1 মানে হচ্ছে আমার স্ট্যাকে কোনো এলিমেন্ট নেই। তো যদি আমার টপ -1 হয়, এবং সেই ক্ষেত্রে আমি তাহলে কি পপ করব, কিছুই পপ করতে পারবো না। তো আমি জাস্ট প্রিন্ট করে দেবো স্ট্যাক আন্ডারফ্লো, ঠিক আছে। যদি সেটা না হয়,
তাছাড়া কি করব, আমার টপের যে এলিমেন্টটা আমি যেরকম বলেছিলাম টেম্প বলে একটা ভ্যারিয়েবলে স্টোর রাখবো, রেখে টপটাকে ঠিক তার লাস্ট আগের এলিমেন্টটা আমরা টপ মাইনাস মাইনাস করে দেবো, কারেক্ট। এবং ফাইনালি আমরা যে এলিমেন্টটা পপ করলাম, যেটাকে আমি স্টোর করে রেখেছিলাম, সেইটাকে আমি টেম্পটাকে রিটার্ন করে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। এবার হচ্ছে পিক। পিক মানে হচ্ছে আমার এই মোমেন্টে টপ এলিমেন্ট কোনটা। দেখো টপ যদি -1-এ থাকে, তার মানে স্ট্যাকে কোনো এলিমেন্টই নেই, স্ট্যাক খালি, সেক্ষেত্রে তো আমি আর টপ রিটার্ন করতে পারি না। স্ট্যাকে যদি কোনো এলিমেন্টই না থাকে, তাহলে আমি কোনটা টপ এলিমেন্ট হিসাবে রিটার্ন করব, সেই জন্য আমরা প্রিন্ট করে দিয়েছি স্ট্যাক এমটি। এবার যদি আমার স্ট্যাকে এলিমেন্ট থাকে, সেই ক্ষেত্রে টপ আমার সব সময় পয়েন্ট করবে যেটা আমার টপে রয়েছে। আমি জাস্ট কি করব, ওই এআরআর অফ টপ মানে ওই অ্যারের যে টপ এলিমেন্টটা ওটাকে রিটার্ন করে দেবো, ওটাই হবে আমার স্ট্যাকের টপ এলিমেন্ট। আর সাইজের ক্ষেত্রে কি বলেছিলাম, টপ যে ইন্ডেক্সে পয়েন্ট করে, যেহেতু অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তো টপ যে ইন্ডেক্সে থাকে টপ +1 করলেই আমি ওই মোমেন্টে কারেন্ট অ্যারের সাইজটা যেটা হবে সেটাই আমার স্ট্যাকের সাইজ হবে, ঠিক আছে। তো সাইজ, পিক, পপ, পুশ, এই চারটে ফাংশন আমি মাই স্ট্যাক বলে আমার ক্লাসের আমি বানিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, মাই স্ট্যাক ক্লাসের একটা অবজেক্ট বানাবো। এবার আমি একে একে পুশ করব। দেখো ভালো করে দেখো, স্ট্যাকে প্রথমে আমি কি পুশ করলাম, 4। তারপর আমি কি পুশ করলাম, 5। এবার আমি তার মানে কি, স্ট্যাকে আমার প্রথমে 4 ঢুকেছে, তারপর 5 ঢুকেছে, ঠিক আছে। এবার আমি বলছি স্ট্যাকে আমি পপ করব, ঠিক আছে। তাহলে প্রথম পপ এলিমেন্ট আমার কোনটা হওয়া উচিত, নিজেরা বলো। 4 আগে ঢুকেছে, 5 পরে ঢুকেছে। প্রথম যদি স্ট্যাক থেকে বেরোয়, তাহলে আমার কে বেরোবে, 5 বেরোবে প্রথম স্ট্যাক থেকে। তাহলে তুমি ভালো করে দেখো, আমি এখন কোডটা রান অলরেডি করে রেখেছি। ফার্স্ট যে পপ আইটেম সেটা আমার কত বেরিয়েছে দেখো, 5। এবার 5 অলরেডি বেরিয়ে গেছে, কারেক্ট। এবার আমি স্ট্যাকের মধ্যে ঢুকিয়েছি 6, তাহলে আমার এখন স্ট্যাকে কি কি এলিমেন্ট রয়েছে, 4 আর 6। এই অবস্থায় আমি কি বলছি, আমাকে স্ট্যাকের টপ এলিমেন্টটা দেখাও। তাহলে বলো তো, প্রথমে 4 রয়েছে, তারপর 6 রয়েছে, তাহলে আমার স্ট্যাকের টপ এলিমেন্ট কি থাকবে, 6। ওপর থেকে কি দেখা যাবে, প্রথমে 4 ঢুকেছে, তারপর 6, তাহলে প্রথমে দেখা যাবে হচ্ছে আমার টপ থাকবে হচ্ছে 6, ঠিক আছে। এবার আমি ঢোকালাম হচ্ছে 7, তাহলে এখন আমার স্ট্যাকে কি রয়েছে, 4, 6, 7। এবার এই মুভমেন্টে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে সাইজ কত, তুমি জাস্ট কিছু না, আমি দেখতে পাচ্ছ আমি কি করছি, এই যে আমার স্ট্যাকের যে অবজেক্টটা বানিয়েছি, এটা দিয়ে পুশ ফাংশনটা কল করছি, পপ ফাংশনটা কল করছি, পিক ফাংশনটা কল করছি, আর সাইজ ফাংশনটা কল করছি। এই যে মাই স্ট্যাক, এটাই হচ্ছে আমি করছি, এই যে চারটে ফাংশন, এই চারটে ফাংশনই কিন্তু আমি বেসিক্যালি কল করছি, পুশ, পপ, পিক, সাইজ, কারেক্ট। তোমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানো, তোমরা জানবে কি করে ক্লাসের অবজেক্ট বানিয়ে ফাংশন গুলোকে কল করে। তো এই মুভমেন্টে যদি তোমার সাইজটা জানতে হয়, তাহলে কি কি রয়েছে, 4, 6, 7, তাহলে আমার সাইজ কত, 3। তুমি দেখো কারেন্ট সাইজ কত দেখাচ্ছে, দেখো কারেন্ট সাইজ দেখাচ্ছে হচ্ছে 3। এবার তুমি বলছো কি আবার পপ করব। আবার যদি তুমি পপ করো, তাহলে 4, 6, 7 ছিল, তাহলে প্রথম কোনটা পপ হবে, যেটা লাস্টে ঢুকেছে 7, এই দেখো লাস্ট পুশ কোনটা হয়েছে, 7। তাহলে যখন তুমি পপ করবে, তোমার সেকেন্ড পপ আইটেম কোনটা হবে, সেকেন্ড পপ আইটেম হবে 7। তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড পপ আইটেম হচ্ছে 7। তাহলে 7 যদি পপ হয়ে যায়, এবার তোমার স্ট্যাকে কি পড়ে আছে, 4 আর 6। এই মুভমেন্টে তোমার টপ আইটেম কোনটা, আমি দেখো আবার টপ কল করেছি, টপ আইটেম হচ্ছে 6। তো এই হচ্ছে তোমার স্ট্যাক থ্রু অ্যারে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তোমরা অ্যারের সম্পর্কে না জানলে আমার প্লেলিস্ট দেখতে পারো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক আইডিয়া থাকলে তুমি বুঝতে পারবে ক্লাস কি করে ক্রিয়েট করে এবং তার মধ্যে ফাংশন গুলোকে কি করে লেখে, ঠিক আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি 4টে ফাংশন লিখেছি, লিখে আমি সেই ক্লাসের অবজেক্ট বানিয়ে 4টে ফাংশনকে কল করেছি। এইটা ছিল হচ্ছে স্ট্যাক ইউজিং অ্যারে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা চলে আসি স্ট্যাক ইউজিং লিংক লিস্ট, ঠিক আছে। লিংক লিস্ট যদি তোমরা না জানো, আমার প্লেলিস্টটা প্লিজ দেখো, সেখানে কি করে নোড বানাতে হয় এভরিথিং শেখানো রয়েছে, ঠিক আছে। তো আমি কিছুই না, আমি এগুলোকে আর আলাদা করে বোঝাবো না, আমি এখানটায় একটা নোড বানিয়ে নিয়েছি, কারণ আমাকে তো সবার আগে নোড বানাতে হবে। তো নোডের ক্ষেত্রে কি থাকে তোমরা জানো, একটা ডেটা থাকে, একটা নেক্সট পয়েন্টার থাকে। ডেটার মধ্যে আমরা ভ্যালুটাকে বসাই, আর নেক্সট পয়েন্টারটা নাল হয়। এগুলো একদম লিংক লিস্টে বোঝানো রয়েছে। এবার আমি কি করেছি, এবার সেম আমাকে একটা স্ট্যাক ক্লাস লিখবো আমি, সেই স্ট্যাকের মধ্যে 4টে ফাংশন লিখবো, পুশ, পপ, পিক, সাইজ, দেখতে পাচ্ছ। তো ভালো করে আমরা একটা একটা করে বুঝি। আমরা প্রথমে কি করব, স্ট্যাকের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টপ,
তোমরা জানো আমি বলেছিলাম, দেখো অ্যারের ক্ষেত্রে টপ থাকে -1, আমরা যদি ভালো করে দেখি অ্যারের ক্ষেত্রে আমরা টপকে ইনিশিয়ালাইজ করেছিলাম -1-এ। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা টপকে ইনিশিয়ালাইজ করব হচ্ছে নালে, ঠিক আছে, কারণ লিঙ্ক লিস্টে তো -1 বলে কিছু হয় না, না? তো নালে নালে আমরা করব হচ্ছে ইনিশিয়ালাইজ। আর বলেছিলাম কি একটা সাইজ ভেরিয়েবল রেখে দেব, কারণ অ্যারের ক্ষেত্রে আমরা কি ইন্ডেক্স পাচ্ছিলাম, সেখান থেকে আমরা +1 করে সহজেই আমরা বার করতে পারছিলাম, কিন্তু আমরা তো লিঙ্ক লিস্টে সেরকম ইন্ডেক্সিং বলে কিছু হয় না। তো সেই জন্য আমরা একটাই কাউন্ট ভ্যারিয়েবলটা রাখবো। এই ভ্যারিয়েবলটা আমরা স্পেশালি রাখবো হচ্ছে ওই স্ট্যাকের সাইজ কত এটা বার করতে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এবার আমরা পুশ অপারেশনটা দেখি। আমি যা বলেছিলাম যে পুশে তোমাকে একটা ভ্যালু পুশ করতে দেবে, এই ধরো ভ্যালুটা হচ্ছে এক্স। আমরা একটা নতুন নোড বানিয়ে নেব, নোড স্টার নিউ নোড। এই নোড ক্লাসটা আমি এখানটাতে লিখেছি, দেখতে পাচ্ছ এই নোড ক্লাসটা এখানটায় লেখা। এই নোড একটা নতুন নোড বানিয়ে নেব। যদি আমার টপ নাল হয় তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট নোড, ঠিক আছে, তাহলে আমি জাস্ট কি করব, টপটা যেটা নাল ছিল ওটাকে আমি নিউ নোড করে দেবো। আর যদি এটা আমার ফার্স্ট নোড না হয় তাহলে আমি কি করব, এই যে নতুন যে নোডটা নিউ নোড, এই নিউ নোডের নেক্সটে আমি ঢুকিয়ে দেব টপকে। তার মানে কি, আমি এর বাঁদিকে ইনসার্ট করছি, ডান দিকে নয়। ইউজুয়ালি আমরা লিংক লিস্টে কি করি, ডান দিকে ইনসার্ট করতে করতে যাই, কিন্তু এখানে কি করছি, আমরা বাঁদিকে ইনসার্ট করছি। তো নিউ নোডের নেক্সটে আমরা ঢোকাবো হচ্ছে টপকে। আর এই যে নতুন যে আমার নোডটা ঢুকলো এটা হয়ে যাবে হচ্ছে আমার কারেন্ট টপ। টপ ইজ ইকাল টু নিউ নোড। এবার এই যে একটা নোট ঢুকেছে আমি তার জন্য কি করলাম, কাউন্টটাকে প্লাস প্লাস করে দিলাম, আগে 0 ছিল। এবার যখন এই ফাংশনটা কল হবে তার মানে কি একটা নোট ঢুকছে, তাহলে 0টা হয়ে যাবে হচ্ছে 1। বুঝতে পেরেছো? এবার হচ্ছে পপ ফাংশন। পপ কিছুই না, টপ যদি নালে থাকে তার মানে কি আমার স্ট্যাক খালি, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখে দেবো স্ট্যাক আন্ডারফ্লো, কারেক্ট। তাছাড়া যদি সেটা না হয়, আমি কি বলেছিলাম, আমি টপের যে নোটটা রয়েছে আমি ওটাকে টেম বলে একটা মানে টেম্পোরারি নোডে আমি স্টোর করব। করে কি করব, জাস্ট টপটাকে টপের এক ঘর এগিয়ে দেবো, যা কারণ তার আগে যে নোডটা ঢুকেছে সেটা হবে হচ্ছে আমার নেক্সট টপ, সেটাই রয়েছে আমার টপের নেক্সটে। তো টপ ইজ ইকাল টু টপের নেক্সট। বোঝা গেছে? এবার জাস্ট আমি ভ্যালুটাকে রিটার্ন করব বলে আমি এই যে যে নোটটা আমি মানে যে নোটটা ডিলিট করছি তার ডেটাটাকে আমি ভ্যালু বলে রিটার্ন ধরে রেখে দিয়েছি, আমি জাস্ট ফাইনালি ওটাকে রিটার্ন করে দেবো। আর তুমি দেখতে পাচ্ছ আমি নোটটাকেও ডিলিট করে দিয়েছি। আর মাথায় রাখবে যখনই পপ হবে, পুশের ক্ষেত্রে আমরা কাউন্ট প্লাস প্লাস করেছিলাম, যেই এই পপ ফাংশনটা কল হবে তার মানে কি একটা নোট আমরা পপ করে দিচ্ছি, কাউন্ট মাইনাস মাইনাস করে দিতে হবে। বোঝা গেছে? এইটা হচ্ছে পপ ফাংশন, কিছুই না। টেম্পের মধ্যে স্টোর করো, নোটটাকে ডিলিট করে দাও, টপটাকে এগিয়ে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার হচ্ছে পিক। পিক ফাংশনও সেম, পিক হচ্ছে টপ যেটাতে থাকবে, ঠিক আছে। তো টপ যদি নাল হয় তার মানে কি লিংক লিস্টে কোনো এলিমেন্টই নেই, কিসের টপ, যাই আসে না, স্ট্যাক এমটি বলে রিটার্ন করে যাব। যদি স্ট্যাক এমটি না হয় সেক্ষেত্রে আমরা রিটার্ন করব টপের ডেটা, কারণ টপ পয়েন্টারটা যেখানে রয়েছে সেটাই আমার স্ট্যাকের টপ। তো আমি জাস্ট সেই নোটটা ডেটাটাকে রিটার্ন করে দেবো, তাহলে আমি বুঝে যাবো যে টপ। আর ইন সাইজ এইটা দেখো একেবারে, আমি তো কাউন্টটা অলরেডি মেনটেন করছি, যখনই পুশ হচ্ছে প্লাস প্লাস করছি, যখনই পপ হচ্ছে মাইনাস মাইনাস করছি, তো অলরেডি আমার কাউন্ট মেনটেন। তাহলে যে সময় তোমাকে কাউন্ট চাইবে তুমি জাস্ট সেখানটাতে রিটার্ন কাউন্ট করে দেবে, হয়ে গেল। ব্যাস, এবার আমরা সেম আগের বারও যা করেছিলাম, মাই স্ট্যাক এসটি বলে একটা ক্লাসের স্ট্যাকের অবজেক্ট বানিয়েছিলাম, তারপর যা করেছিলাম 4 5 6 তুমি দেখতে পাবে এখানেও, তুমি যদি দেখো ভালো করে দেখো, 4 5 ঢুকিয়েছো, প্রথম পপটা আইটেম কত এসছে 5, কারণ তুমি প্রথম পপ করেছো, তারপর 6 পুশ করেছো, তাহলে টপ আইটেম কত আসবে, টপ আসবে হচ্ছে 6। এবার 4 5 5 তো উড়ে গেছে, 6 আছে, 4 8 6, এবার তুমি কি করছো 7 ঢোকাচ্ছ, তাহলে 4 6 7। এই অবস্থায় সাইজ কত, এই অবস্থায় সাইজ হচ্ছে তোমার 3। তারপর তুমি আবার পপ করছো, তাহলে 4 6 7 এর মধ্যে পপ কি হবে, 7। 7 যেই পপ হয়ে গেল তারপর কি পড়ে থাকলো 4 8 6, সেই অবস্থায় তোমার টপ কে হবে, সেই অবস্থায় টপ হবে হচ্ছে 6। দেখো টপ আইটেম হচ্ছে 6। আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে। লিংক লিস্ট আর অ্যারের যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, স্ট্যাক ইউজিং অ্যারে আর স্ট্যাক ইউজিং লিংক লিস্ট কোনো ব্যাপার না। আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি, যেভাবে কোড করে দিয়েছি, খুব সহজভাবে কোড করে দিয়েছি। তো তোমরা যদি একবার ভিডিওটা গো থ্রু করো আশা করি তোমরা সবটা বুঝতে পারবে। তারপর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাও। যদি আমার বোঝানো যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে।
তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এরপর আমরা স্ট্যাকের কিছু কোশ্চেন সলভ করব, যেখানে আমরা ডাইরেক্ট এসটিএল লাইব্রেরি ইউজ করব স্ট্যাকের। তো এসটিএল লাইব্রেরিতে আমাকে এত কিছু লিখতে হয় না, আমি জাস্ট পুশ পপ ডাইরেক্ট আমি ইউজ করতে পারি। তো সেটা আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। আমরা যখন কোশ্চেন সলভ করব আমরা ডাইরেক্ট এসটিএল লাইব্রেরি থেকে শিখবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আজকের জন্য এইটুকুই।